সাংবাদিক বন্ধুরা, দুনিয়া ব্যাপী যে মহামারী করোনা ভাইরাসে, সে বিষয়ে আপনারা আগে অবগত আছেন। আজকে ত্রিপুরা সরকার আরো কিছু নতুন ইনিশিয়েটিভ নিয়েছে। তার ঘোষণা শিক্ষামন্ত্রী আদরের রতনলাল নাথ মহোদয় ডিটেইলস আপনাদেরকে বলেছেন। কালকে 2টা থেকে দুপুর 2টা থেকে और 31 মার্চ পর্যন্ত ত্রিপুরাকে লকডাউন করা হচ্ছে। और এমনিতেও ত্রিপুরাতে 144 আগে জারি ছিল 13 তারিখ থেকে, 13 মার্চ থেকে। আমি সমস্ত ত্রিপুরাবাসীকে অনুরোধ করব এবং দৃঢ়তার সঙ্গে বলবো যে আপনারা 144 এর নিয়ম কানুন কাল থেকে মানতে হবে এবং 144 এ কি হয় সেই বিষয়ে আপনারা অবগত আছেন। রাস্তায় বিনা প্রয়োজনে না আসা, 4 জন 5 জন একত্রিত না হওয়া, বিনা প্রয়োজনে ঘর থেকে না বের হওয়া, বিনা প্রয়োজনে নিজের ভেহিকেল না বের করা। কারণ কি, এসেন্সিয়াল যে গুডস এর গাড়ি রয়েছে সেগুলোই চলাচল করতে পারবে এবং পাবলিক ট্রান্সপোর্ট টোটালি বন্ধ থাকবে। আর তার সঙ্গে সঙ্গে বিশেষ করে আমি বারবার বলছি যে বর্ডার এরিয়াতে যারা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান রয়েছেন, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, যারা বিডিও রয়েছেন আর যারা ইলেক্টেড মেম্বার, চাहे वो विलेज काउंसिल हो আর গ্রাম প্রধান, ভিলেজ কাউন্সিলের চেয়ারম্যান আর গ্রাম প্রধান, বর্ডার এরিয়াতে কোনো বাংলাদেশি নাগরিক যদি দেখা যায় তো গ্রামের উপরে কঠোর অ্যাকশন গভর্নমেন্ট করবে। গ্রাম প্রধানের উপরে করবে, পঞ্চায়েত সেক্রেটারির উপরে করবে এবং কনসার্ন থানা ওখানে যে থাকবে তার উপরও কড়া কারবাই করা হবে। এপিডেমিক ডিজিজ অ্যাক্ট 1897 লাগু আছে, সে তো লাগু হবে। তার সঙ্গে সঙ্গে ক্রিমিনাল অ্যাক্টও তার উপরে কেস লাগু করবে রাজ্য সরকার। আর যদি কাউর বাড়িতে পাওয়া যায় যে কোনো বিদেশি নাগরিককে, বাংলাদেশ থেকে আসা কোনো ব্যক্তিকে তার বাড়িতে রেখেছেন, বর্ডার এরিয়াতে হোক আর ত্রিপুরা রাজ্যের পুরো প্রান্তে হোক, তুরন্ত পুলিশকে খবর দেওয়া। আর যারা পুলিশকে খবর দেবে না আর পরবর্তী সময়ে কাউর মাধ্যমে জানা যাবে তো ওই পরিবারের উপরে অ্যাকশন, সেই যে আমাদের অ্যাক্ট অনুসারে। কোনো মতেই ত্রিপুরা সরকার বরদাস্ত করবে না বর্ডার এরিয়াতে কাউর আবগমন। আমি আগেই বলেছি, কালকেও বারবার অনুরোধ করেছি, আজকে আমি কড়া শব্দতে বলছি যে ত্রিপুরাকে রক্ষা করার জন্য যে কোনো এক্সট্রিম পর্যায় পর্যন্ত সরকার যাবে আর কাউর সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই সেই বিষয়ে। তার জন্য 80% যে আমার বর্ডার এরিয়া আছে সেই বর্ডার এরিয়ার মধ্যে আমি আবারও রিপিট করব, প্রধানদের মূল দায়িত্ব থাকবে। আর ওই গ্রামের মধ্যে কেউ এসে প্রধান জানে না তো ওই প্রধানের কাছ থেকে রেজিগনেশন পর্যন্ত রাজ্য সরকার নিতে বাধ্য, কারণ সে জানবে না তার এরিয়াতে কে আসছে। ঠিক আছে, বাড়িতে থাকবে কিন্তু এরিয়া সম্বন্ধে তার ওয়াকিবল থাকবে না, এটা অসম্ভব, হতেই পারে না। তার জন্য আমার মিডিয়ার বন্ধুদের মাধ্যমে এই বার্তাটা আমি সমস্ত ত্রিপুরাবাসীর কাছে পাঠাচ্ছি, কোনো মতেই
বর্ডার, বারবার আমি বর্ডার বলছি, 1 মাসের জন্য, যেটা আমি কালকে ঘোষণা করেছি যে বর্ডার কারফিউ কালকে যেভাবে ত্রিপুরাবাসী পুরা ত্রিপুরাতে প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে 100% জনতা যে জনতার কারফিউকে সফল করেছেন, ঠিক সেইভাবে 1 মাস পুরো বর্ডার এরিয়াতে জনতার কারফিউ লাগু যাতে থাকে। আর যারাই সেই জনতার কারফিউ ভঙ্গ করবে বর্ডার এরিয়াতে, তো তার উপরে আমি আবারও বলবো, যত ধারা আছে, যত অ্যাক্ট আছে, শুধু এপিডেমিক ডিজিজ অ্যাক্ট নয়, সব অ্যাক্ট, ক্রিমিনাল অ্যাক্ট, দেশবিরোধী অ্যাক্ট সব লাগু করে দেবে ত্রিপুরা সরকার। তার উপর ক্রিমিনাল অ্যাক্টিভিটি অ্যাক্ট সব লাগানো, যতগুলো আইপিসি আছে সব লাগানো হবে। দ্বিতীয়ত, বিনা প্রয়োজনে বাড়ি থেকে না বের হওয়া। 15ই এপ্রিল পর্যন্ত যারা প্রায়োরিটি হাউসহোল্ড আছেন এবং অন্তোদয় আছেন, যে 5,86,000, তাদের জন্য ফ্রি রেশনিং এর ব্যবস্থা রাজ্য সরকার করছে 15 দিনের জন্য। 15 এপ্রিল পর্যন্ত যারা সোশ্যাল পেনশন পাচ্ছেন তাদের 2 মাসের এপ্রিল এবং মে একসঙ্গে দিয়ে দেওয়া হবে, অ্যাডভান্স দিয়ে দেওয়া হবে। আর ফ্রি রেশনিং ব্যবস্থাও অ্যাডভান্স 15 দিনে দিয়ে দেওয়া হবে। অ্যাডভান্স এমন নয় যে একদিনের জন্য, অ্যাডভান্স একসঙ্গে দিয়ে দেওয়া হবে। এডুকেশন ডিপার্টমেন্টের মাধ্যমে সেটাও অ্যাডভান্স 15 ডেজের একসঙ্গে, যে আপার প্রাইমারি আর লোয়ার প্রাইমারি দুটোটাকে যে 25 কিলো করে তো সব দিয়ে দেওয়া হবে। তার সঙ্গে ডাল 500 গ্রাম করে আছে, সেটাও পাওয়া যাবে, সেটাও যাবে। প্লাস যেটা 5,86,000, 750 গ্রাম ডালও পাবে। আর তার সঙ্গে সঙ্গে যে ইপিডি সিস্টেমে যেটা আছে সেটাও পাবে। তো মানে ডাবল যাচ্ছে একসঙ্গে। আর বাকি ভারত সরকার থেকে আমরা আপিল করেছি, উজ্জ্বলা যোজনার মাধ্যমে 91% ত্রিপুরা কভার করেছে। যাদের নাম রয়েছে তাদেরকেও যাতে 1,000 টাকা করে তার অ্যাকাউন্টে দেওয়া দিতে পারে, তার এক প্রস্তাব কেন্দ্র সরকারের কাছে আমরা পাঠাচ্ছি। আর তার সঙ্গে সঙ্গে যারাই এই রোগে আক্রান্ত হবে বা তার জন্য কোনো কিছু ঘটনা ঘটবে, তার সঙ্গে সেবা শুশ্রূষা রয়েছে, মেডিকেল স্টাফ হোক আর অন্য ডিপার্টমেন্টের লোক হোক, তাদের কোনো কিছু হলে রাজ্য সরকার 4 লাখ টাকা করে ঘোষণা করেছে। আর মনরেগা 2 এর বিষয়েও যে পেমেন্ট বাকি রয়েছে কেন্দ্র সরকারের কাছে, আজকেই আপিল করা হয়েছে যে 72 কোটি টাকার কাছে বাকি রয়েছে, সেটাতে যে ইমিডিয়েট রিলিজ করার জন্য, রিলিজ করলে আপনি সেই অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তো 72 কোটি টাকা এটা ম্যান্ডেজের টাকা, 73 কোটি টাকা যেটা ম্যান্ডেজের টাকা, যাতে তার অ্যাকাউন্টে তুরন্ত পৌঁছে যায় সেই ব্যবস্থা রাজ্য সরকার করছে। তাছাড়া যে বাজারে যে চাউল রয়েছে, আজকে বিধানসভা বাকিটা বলেছি, এখানে বলা হয়েছে, বাজারও আমরা বাজারকেও একটা অ্যাসেসমেন্ট করেছি। বাজারে 20 দিনের চাউল রয়েছে, এই এমনি প্রাইভেট খোলা বাজারে 20 দিনের চাউল রয়েছে। যে সরষের তেল সেটা রয়েছে 60 দিনের জন্য রয়েছে। মসুর ডাল সেটা 14 দিনের জন্য পর্যাপ্ত রয়েছে বেসরকারি স্থানে। পেঁয়াজ বা পটেটো সেগুলো রয়েছে, আলু আর পেঁয়াজ সেটা 7 দিনে রয়েছে। চিনি এবং আটা সেটাও 30 দিনে রয়েছে। সল্ট লবণ এটা 60 ডেজে রয়েছে। এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, সেটা বাজারে যে আমাদের বেসরকারিভাবে যে রয়েছে বাজারগুলোকে অ্যাসেসমেন্ট করা হয়েছে তার মধ্যে এগুলো রয়েছে। আর রাজ্য সরকারের যে ইপিডিএস সিস্টেমে, রেশনিং সিস্টেমে যেটা রয়েছে সেটা আগে আমরা ঘোষণা করেছি যে আমাদের কাছে কি কি স্টক রয়েছে, এবং 2 মাসের যাতে স্টক থাকতে পারে তার জন্য কেন্দ্র সরকারের কাছে আজকেই রাজ্য সরকার লেটার পাঠাচ্ছে। তার সঙ্গে আসাম সরকারকেও রিকোয়েস্ট করা হচ্ছে যে আমাদের এখানে গুডসের যে ট্রাকগুলো আসবে সেটা যাতে খুব তাড়াতাড়ি আসতে পারে তার ব্যবস্থা করার জন্য আসাম সরকারের পক্ষ থেকে ত্রিপুরা সরকার সেটা রিকোয়েস্ট করেছে। সরকারি কর্মচারীর বিষয়ে রাজ্য সরকার একটা রোস্টার তৈরি করছে, যে যেই ডিপার্টমেন্টগুলো সবচেয়ে বেশি দরকার, ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই, হেলথ,
জিএপএনটি, অ্যাডমিনিস্ট্রেশন, তো এগুলোর দরকার, হোম, এই সময় এগুলোর দরকার, ডিজাস্টার, বাকি সব ডিপার্টমেন্ট আছে যেগুলো একবার অ্যাসেসমেন্ট করে, চিফ সেক্রেটারি মহোদয় এখানে আছেন, অ্যাসেসমেন্ট করার পরে আমরা যাতে রোস্টারে ডিউটি করার, তো আপনি সেটার সংখ্যাটা কমে যাবে, তো রোস্টারে ডিউটি করার ব্যবস্থা রাজ্য সরকার মানে অচিরে ব্যবস্থা করছে। আর তার সঙ্গে সঙ্গে আমি আবারও বলবো যে কাল থেকে লকডাউন হওয়ার পর কোন কোনগুলি এসেনশিয়াল যে সার্ভিসগুলি সেগুলো চালু থাকবে, আর কি কি থাকবে আজের রাতুল্লাহ নাথ মহোদয় নিশ্চয়ই আপনাদেরকে বলেছেন। তো তার মধ্যে যেমন হেলথ সার্ভিসেস কন্টিনিউ থাকবে, পুলিশ, আর্ম ফোর্সেস অ্যান্ড প্যারামিলিটারি ফোর্সেস এগুলো থাকবে, ল অ্যান্ড অর্ডার কোর্টস অ্যান্ড এগুলো সার্ভিস থাকবে। তারপর যেগুলো কন্টিনিউ ফুড মানে সবজি, ফল মার্কেট, সবজি মার্কেট, ফিশ অ্যান্ড মিট মার্কেট, এইগুলো কন্টিনিউ থাকবে। তার সঙ্গে গ্রসারির দোকান সেগুলো খোলা থাকবে। তারপরে হোম ডেলিভারি এগুলো চলতে থাকবে। ইলেকট্রিসিটি, ড্রিঙ্কিং ওয়াটারের বিষয়ে কোনো দোকানপাট রয়েছে সেগুলো দোকান খোলা থাকবে। ফায়ার ইমার্জেন্সি সেটা খোলা থাকবে। টেলিকম, ইন্টারনেট, আইটি, পোস্টাল সার্ভিস এগুলো খোলা থাকবে। ব্যাংক, এটিএম এগুলো খোলা থাকবে। তাহলে বন্ধ কি থাকছে? বন্ধ বিশেষ করে থাকছে যেগুলো, যেমন কাপড়ের দোকান হোক, পার্টসের দোকান হোক, বিউটি পার্লার হোক, এই ধরনের যেগুলো আছে সেগুলো বন্ধ থাকবে। প্লাস মূলত পাবলিক ভেহিকেল যে ট্রান্সপোর্ট সেটা বন্ধ থাকবে। এটাতে ট্রান্সপোর্টের ভেহিকেলগুলি থাকলে আবাগমন হবে, ট্রাভেলিং হবে, আর মানুষ আসবে যাবে, এটাই মূলত ওটার উপরে জোর দিয়েছেন। এবং বাকি ত্রিপুরার জনতার জন্য যা যা প্রয়োজনীয় সমস্ত কিছুই খোলা থাকবে। শুধু বিশেষ করে পাবলিক ট্রান্সপোর্ট এবং যেই ডিপার্টমেন্টগুলো বললাম যে আওতার বাইরে থাকবে, সেগুলো আওতার বাইরে থাকবে। জনতার কোনো মতেই যাতে অসুবিধা না হয় রাজ্য সরকার তার দিকে নজর থাকবে। কিন্তু আবার আমি আপনাদের মাধ্যমে পুরো জনতাকে বলবো, আজকে তো আমি স্ট্রিক্টলি বলছি যে বাড়ি থেকে বিনা প্রয়োজনে না বেরোবা। মানে এমনিতে আমি আপিল করছি না, আপিল না, আমি স্ট্রিক্টলি বলছি বাড়ি থেকে বিনা প্রয়োজনে না বেরোয়া, নিট এন্ড ক্লিন থাকা, और খাওয়া খাদ্য টাইমলি খাওয়া, और ডিস্টেন্স মেনটেন করে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলা। বাজারে গিয়েছি তো চাউলের দরকার, ডালের দরকার, নিয়েছি তো সঙ্গে সঙ্গে চলে আসা, বাজারে দাঁড়িয়ে না থাকা। গাড়ি নিয়ে গিয়েছি, যদি দেখা যায় যে গাড়ির মধ্যে চাউল, চিনি সবকিছু আছে তবে ঠিক আছে, আর যদি এমনিতে গাড়ি ঘুরছে তো অ্যারেস্ট করা হবে, লাইসেন্স জব্দ করা হবে, তো তারপর কেসও করা হবে। 144 ধারা নিয়ম অনুসারে যা হয় তা ব্যবস্থা করা হবে। তো আমি আশা করি আমার সমস্ত ত্রিপুরাবাসী এই বিষয়ে সিরিয়াস আছেন, আর সরকার যা যা ব্যবস্থা নিয়েছে টাইম টু টাইম সেটা রাজ্যবাসীকে জানিয়ে দেওয়া। অফিস খোলা থাকবে, কিন্তু রোস্টার করে সংখ্যাটা, বিশেষ করে দেখুন অফিস তো বিশেষ করে ডিএম অফিস, এসডিএম অফিস আর সেক্রেটারিয়েট বড় বিষয়। বাকিগুলি ছোট ছোট কোনো অফিসে মনে করেন যে কেউ ওয়াটার পাম্প চালু করছে, 2 জন মাত্র, সেখানে তো এমনিতে ইমার্জেন্সি সার্ভিস ওয়াটার পাম্প তার বন্ধ করতে পারবে না। স্কুল তো বন্ধ হয়ে গেছে, ইউনিভার্সিটি বন্ধ আছে, কলেজ বন্ধ আছে। এখন তো ব্যাংক কি অপারেশন থাকবে? ব্যাংক খোলা থাকবে, বাতা পাবে কি এসএসএল সার্ভিস। আচ্ছা, বাইরে থেকে অনেক যারা কাজ করে ত্রিপুরার বাইরে, তারা গুয়াহাটিতে আটকে রয়েছে প্রায় 200-100 জন, মানে যারা কাজ করে স্টুডেন্ট। ওখানে ওদের ট্রেনটা এসে ট্রেন পাচ্ছে না আর বাস পাচ্ছে না, আরে আসতে পারবে না। ওদেরকে কি করা? ওরা কেন এসছে? না, প্রধানমন্ত্রী বলে দিয়েছে আমি যে যেখানে আছে সেখানে যেন থাকে। এখন তাদের জন্য কষ্ট হলেও থাকে। আমরা আমাদের সঙ্গে যাদেরই কথাবার্তা হচ্ছে সবাইকে বলা হচ্ছে যে যেখানে আছে সেখানে থাকুক। যদি ওখানে অসুবিধা, ওই গভর্নমেন্টের সঙ্গে কথা বলার জন্য কোনো কিছু তো যোগাযোগ করা হোক, সেটা বারবার বলছি। কিন্তু দল বেঁধে সব ত্রিপুরাতে ঢুকে যাবে আর ওখান থেকে এসে সেটা
এখন ট্রান্সপোর্টেশন নেই, তার জন্য তো আমি তো কোনো রিকোয়েস্ট করতে পারবো না ওদেরকে স্পেশাল ট্রান্সপোর্টেশনে ত্রিপুরাতে নিয়ে আসো। প্রচুর মানে এখন রেল স্টেশনে আছে। এটা সারা দেশের তো আচ্ছা, আমাদের এই ডোমেস্টিক ফ্ল্যাট সার্ভিস কি থাকবে না বন্ধ হবে? সেটা কেন্দ্র সরকার সিএস রিভিউ করবে। অলরেডি গভর্নমেন্ট অ্যানাউন্স করেছেন এটাকে সাসপেন্ড করা হবে, এই আপনারা জেনে রাখতে পারেন। 4 লাখ যে একটা অ্যানাউন্স করা হয়েছে, এটা কি ইন কেস এনিওয়ান ডাইজ हाँ यस ट्रीटमेंट भी कवर होगा? हाँ गवर्नमेंट ट्रीटमेंट ওটা ওটাই তকমার স্যার এসেনশিয়াল সার্ভিসগুলো আনার জন্য সার্ফেস ট্রান্সপোর্ট যদি না হয়, কারণ মোস্ট অফ দ্য স্টেটস আর লকডাউন ইন নর্থ ইস্ট, আপনারা কি মানে কার্গো বা এয়ার কার্গো চিন্তা ভাবনা করছেন? কার্গো সার্ভিস রোড বাই রোড কার্গো সার্ভিস চালু থাকবে। নাম বলছি স্যার, যদি আর না না কার্গো সার্ভিস বন্ধ করছি না, মানে রোড ট্রান্সপোর্টেশন যখন বন্ধ হবে কার্গো সার্ভিস থাকবে, তো বাই রোড আসতে পারবে। আরেকটা কথা হচ্ছে, আজকে বিকালবেলা থেকেই একটা লকডাউনের খবরে মার্কেট কিন্তু রেগুলেশনের বাইরে চলে গেছে। আলুর দাম 15 টাকা, পেঁয়াজের দাম 20 টাকা বাড়িয়ে দিয়েছে, মানে হোর্ডিং এর মতো অবস্থা। বিকালবেলা থেকেই এই অবস্থা শুরু হয়েছে। মোস্ট অফ দ্য মার্কেট লকডাউন তো আজকে না, কিন্তু দেখবেন ওই যে ভেজিটেবল মার্কেট আছে খোলা থাকবে, লকডাউন অবস্থার মধ্যে খোলা থাকবে, ওরা সবাই বুঝতে পারবে কি এটা কালকে থেকে আবার নর্মাল হবে, বিকজ ভেজিটেবল মার্কেটটা বন্ধ থাকবে না, কালকেও খোলা থাকবে। আমরা আলু পেঁয়াজের দাম আজকে বিকাল থেকেই সব মার্কেটে বাড়াইছে, কিন্তু বাড়াইলে লাভ নেই, এগুলো তো দোকান খোলাই থাকবে, আবার খোলা থাকবে, আবার কমবে। মুদি দোকান খোলা থাকবে। যাই ওরা কি বলতে চাইছে, সাংবাদিক বন্ধুরা বলতে চাইছে যে আলু পেঁয়াজের দাম লকডাউনের নাম করে কিছু সোশ্যাল মিডিয়াতে দিয়েছে লকডাউন হয়ে গেছে। আমি ত্রিপুরাবাসী অবগত করাতে চাইছি লকডাউন হয়নি, লকডাউন কালকে 2টা থেকে হবে। আপনাদের যতটা দরকার অতটাই বাড়িতে নিয়ে যান, আর অবৈধভাবে নিয়ে বাড়িতে স্টক করলেও গভর্নমেন্ট সেখানেও ছাপা মারবে। আর যে দোকান থেকে এসে তার নাম নেবে, নাম নিয়ে ওই দোকানের উপরে দোকানদারের উপর অ্যাকশন করবে। আমি বারবার বলছি করাইতে কই পেয়ার মোহাম্মদ আমার সঙ্গে নেই, যারা এমন করছে 15 টাকা 20 টাকা করে আমাকে বলুন যে কোন জায়গায় কোন দোকান থেকে নিয়েছে, তাই সেই দোকান উপরে তৎক্ষণাৎ কিছু আমাকে কোনো সাংবাদিক বন্ধু যদি পার্টিকুলার দোকানের নাম বলেন যে এই দোকান থেকে 16 টাকা 15 টাকা মার্কেটে 10 টাকা কিলো 15 টাকা নিয়েছে বলুন, তুরন্ত অ্যারেস্ট করা হবে, কোনো মাসি নেই, অ্যারেস্ট করা হবে কালোবাজারি করার জন্য। আজকে এটা যখন ক্রাইসিস চলছে, একটা মহামারী চলছে, সেই জায়গাতে যদি কেউ কালোবাজারি করে ত্রিপুরা সরকার কোনো মতেই বরদাস্ত করবে না। এক্ষুনি সিএস আমার সঙ্গে আছে, কনসার্ন ডিপার্টমেন্টকে ফুড ডিপার্টমেন্টকে বলে দেওয়া হয়েছে আগে থেকেই, এবং তার মধ্যে অ্যাকশন নেওয়া হবে। পার্টিকুলারলি কোনো নাম দিয়ে থাকলে দিয়ে দিন। আর বাজারগুলি থেকে আমি এখান থেকে সমস্ত ত্রিপুরাবাসী বলছি, আপনারাও কালোবাজারি সাথ দেবেন না, আর যারা রয়েছে তারাও যাতে আপনাদের কাছে বেশি নিতে না পারে। কারণ কি বাজারে পর্যাপ্ত রয়েছে, বাজারে স্টক কত আছে সেটাও প্রাইভেট, সেটা আমি বলে দিলাম যে বড় মাত্রায় স্টক রয়েছে, 20-25 দিনের স্টক অ্যাভারেজ প্রাইভেট যে দোকানিগুলি রয়েছে তাদের কাছে রয়েছে। আর সরকারের কাছেও চাউল, ডাল আর যেটা লবণ বলছে সল্ট, সেটা স্টক প্রায় 2-2.5 মাসের রয়েছে। তো সেখানে ক্রাইসিস কোনো কিছু নেই। মাত্র 31 তারিখ মধ্যে লকডাউন করা হচ্ছে, তো আজকে 23 তারিখ চলে যাচ্ছে, কতদিন? তো সরকারের কাছে আছে 2 মাসের মতো ব্যবস্থা, প্রাইভেট দোকানের কাছে আছে প্রায় 1 মাসের মতো ব্যবস্থা। তো কুল মিলিয়ে সেটা ভলিউম কি দাঁড়ায় 3-3.5 মাসের মতো ব্যবস্থা। আর পেট্রোলিয়াম পদার্থে যেটা একটা চেইন থাকে, 3 দিন 7 দিন পরে পরে এলপিজি গ্যাসের সিলিন্ডার আসে বা পেট্রোল ডিজেল আসে, সেটাও চেইন যাতে মেনটেন থাকে, তার জন্য রাজ্য সরকার পেট্রোলিয়াম মিনিস্ট্রিতে লেটার লিখছে, কেন্দ্র সরকারের কাছে প্রধানমন্ত্রীর কাছে লিখছে, প্লাস সেটা যাতে আসামের থেকে আমাদের গ্যাসটা এবং পেট্রোলটা এখানে আসে, তো ওখান থেকে রিফাইনারি থেকে, তো সেখান থেকে যদি আসতে পারে আসাম গভর্নমেন্টকেও লেটার লেখা হচ্ছে। তার জন্য কোনো জায়গাতে ক্রাইসিস পড়বে, ক্রাইসিস হবে, এই শব্দগুলো এখানে নেই, এগুলো আফবাহ এবং তার সাথ না দেওয়া। আর যারা এই শব্দগুলি ইউজ করে রোজগার করতে চাইবে, কালোবাজারি করতে চাইবে, তাদের উপরে সরকার, এরা এখনো বুঝতে পারছে এপিডেমিক ডিজিজ অ্যাক্ট কি, 1 বছরের জেলে চলে যাবে। আর 144 লাগু আছে, তার উপরে যা যা অ্যাক্ট আইপিসি সব লাগানো হবে। এবং এই ধরনের কেসে যদি এমন করে দেশদ্রোহিতার কেস লাগাবে সরকার এদের উপরে। সব গণবন্টন, সবগুলো আমাদের রেশনিং ব্যবস্থা, যতগুলো ইপিডি সিস্টেমে রেশনের দোকান 1800-এর কাছাকাছি আছে, সেগুলো সব খোলা থাকবে। আমি সবগুলো গ্রসারি দোকান, মানে বাজে মালের দোকান, শুনে নিন, বাজে মালের দোকান খোলা থাকবে, বাজে মালের দোকান খোলা থাকবে,
মাছ বাজার খোলা থাকবে, সবজি বাজার মিট বাজার খোলা থাকবে, সবজি মার্কেট, তরকারির বাজার খোলা থাকবে। খোলা থাকবে। ঠিক, লকডাউনে না বেরো তারপর ব্যাংক খোলা থাকবে, এটিএম খোলা থাকবে, এসেনশিয়াল যে কমিউনিটির দোকান রয়েছে যাই খোলা থাকবে, মেডিসিন দোকান খোলা থাকবে, ও হেলথ রিলেটেড যে কোনো বিষয়, কোনো ডায়াগনস্টিক সেন্টার হোক, টেস্টিং সেন্টার হোক, খোলা থাকবে। মূলত বন্ধ বিশেষ করে কি হচ্ছে, যেগুলো দৈনন্দিন আমাদের লাগে না, জুতা আমাদের ডেলি লাগে না, তো জুতার দোকান বন্ধ থাকবে। কাপড় আমার ডেলি লাগে না, কাপড়ের দোকান বন্ধ থাকবে। মেরামতের দোকান, ডেলি আমার মেরামত করতে হয় না টিনের ছাদ, সেই দোকান বন্ধ থাকবে। তো আর তার সঙ্গে সঙ্গে আর বাকি যে ব্যবস্থাগুলো রাজ্য সরকার করেছে সেই জনতার কাছে পৌঁছে দেওয়া হবে। এবং আমি আবারও বলবো আপনাদের মাধ্যমে, যারা কালোবাজারি করতে চাইছে বা যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে মিথ্যাচার করছে, অ্যাকাউন্ট দেখে, এখানে ডিজি রয়েছে, আমি বলবো 2-4টা অ্যাকাউন্ট দেখে তারপর অ্যাকশন নেওয়া। যে লকডাউন হয়নি তো তার আগে কেন তারা অ্যাডভার্টাইজমেন্ট করছে লকডাউনের জন্য, দেখে কিছুর মধ্যে অ্যাকশন করা, যে কেন তারা লকডাউন করে কিভাবে প্রচার করে দিচ্ছে, কিভাবে সোশ্যাল মিডিয়াতে কে তাদেরকে দিয়েছে, যখন সরকার এখনো নোটিফিকেশন জারি করেনি, কেন সেটা করা হচ্ছে। কারণ এখন লকডাউন বললেই ঝটকাতে গিয়ে বাজারে ভিড় করবে, উঠাবে, 5 টাকার আলু 25 টাকা নেবে। সরকার চিন্তা করে লকডাউনটা কালকে 2টা থেকে করেছে, কারণ কি এই সময়টা পাবে, যদি 2-4-5 দিনে কিছু কিনতে হয় গিয়ে কিনে নিয়ে আসে। তার জন্য 1 মাসের স্টক করার কোনো দরকার নেই। জরুরি পরিষেবা তো খোলাই জরুরি পরিষেবা সব দোকান খোলা থাকবে, তো পাবেই। এমন না লকডাউন মানে বাজে মালের দোকান সব খোলা থাকবে, তো দরকারই নেই। বাস বাড়ি থেকে আসলো, ডাল চাউল কিনলো, সঙ্গে সঙ্গে যাতে বাড়িতে চলে যাওয়া, আর 5 জন মিলে একসঙ্গে যাতে না আসা, সিঙ্গেল আসবে, নিল আর চলে যাওয়া। আর সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, বাড়িতে থাকা। আর 50-এর ঊর্ধ্বে যারা রয়েছেন আমি তাদেরকে বলবো করজোরে আপনারা বাড়ি থেকে নাই বেরোন, ভালো বেরোন, দরকার নেই, বাড়িতে থাকুন। 10 দিন বাড়িতে থাকলে আপনার কোনো লোকসান হবে না, আপনি বাড়িতে থাকুন। শিশু যারা আছে, স্কুল তো অঙ্গনবাড়ি পর্যন্ত বন্ধ, শিশুরা যাতে বাড়ির বাইরে না যায়, তারা তো ইনকাম করার জন্য যাবে না। যারা ছোট শিশু আছে সেটা 9-10 বছর পর্যন্ত কেন বেড়ে যাবে, স্কুল কলেজ সব বন্ধ, কেন বেড়ে যাবে? তো স্কুল স্টুডেন্টকে নিয়ে অঙ্গনবাড়ি থেকে স্কুল স্টুডেন্ট পর্যন্ত, কলেজ পর্যন্ত বন্ধ, কলেজ স্টুডেন্ট বাইরে যাওয়ার দরকার নেই। বাজার হাট করার জন্য যেটা সময় আছে ওই সময় পর্যাপ্ত। অতটাই আমার রাজ্যবাসীর প্রতি নিবেদন। আমি আশা করি সমস্ত রাজ্যবাসী এই যে মহামারী পুরো দুনিয়া ব্যাপী চলছে, মাননীয় প্রধানমন্ত্রী যেটা আপিল করেছেন, জনতার কার্ফু করে আপনারা দেখিয়ে দিয়েছেন। আমি আশা করি কালকে লকডাউনের পর, আর এমনি তো রাজ্যে 144 ধারা আছে, এতদিন 144 ধারা ছিল কিন্তু এহসাস করতে পারেনি 144 ধারা মানে কি। কালকে যে জনতার কার্ফু ছিল, 44 ধারাও 144ও ঠিক এইভাবেই থাকে। ওর কালকে থেকে বা আজকের পর থেকে পুলিশ সেইভাবেই ডিউটি পালন করবে যেভাবে 144 লাগু হয়। একটা বিষয়, এটা হলো আমাদের তো কার্গো সার্ভিসটা চলবে, যারা বাইরে থেকে ট্রাক ড্রাইভার বা অন্যরা আসছে তাদের একটা চেকআপের জন্য যেটা মানে তো অলরেডি ব্যবস্থা আছে, ওখানে আমাদের মেডিকেল টিম আছে, ওখানে স্ক্রিনিং হচ্ছে, স্ক্রিনিং করে ভিতরে ঢোকা হচ্ছে। একটা বিষয়, যদি কোনো পজিটিভ কেস হসপিটালে আসে, ইমার্জেন্সি ম্যানেজমেন্টের জন্য কি কোনো টিম করা হয়েছে? 1 নাম্বার। 2 নাম্বার হলো ওপিডি সার্ভিসটাকে কোনো রেস্ট্রিকশন করা যায় কি না, কারণ এখন ভীষণ অবস্থা হয় জিবিতে ওপিডি সার্ভিসে, কিছু কিছু স্টেট করেছে এটা। আপনি জানেন, প্রথমে আমরা যারা আইডেন্টিফাই করা হয় সার্ভেলেন্সের জন্য, ওদেরকে যেরকম এতক্ষণ কোয়ারেন্টাইন করতে পারে নিজস্ব যদি থাকতে চায়, অথবা আমাদের যে গভর্নমেন্ট যেখানে কোয়ারেন্টাইন ব্যবস্থা আছে ওখানে থাকবে। আমাদের এখানে অনেক জায়গাতে ব্যবস্থা আছে, যেমন সিপার্ট আছে, কোঅপারেটিভ ডিপার্টমেন্টে একটা হোস্টেল আছে, ওখানে আছে, দেবদারু সাউথ ত্রিপুরাতে আছে, চম্পাহর খবরিতে আছে, রাজনগর নর্থ ত্রিপুরাতে আছে। এবং এদের মধ্যে যারা পজিটিভ হবে ওদেরকে হসপিটালে আসতে হবে, অথবা যারা সিমটম হবে ওদেরকে হসপিটালে আসতে হবে, অথবা আসতে হবে না। এখন হসপিটাল আইলো পরে আমাদের আইসোলেশন ব্যবস্থা বিভিন্ন জায়গাতে বিভিন্ন হসপিটালে করা অলরেডি হয়ে গেছে। ধরেন এজিএমসিতে 6টা বেড এখন চলছে, আরও কালকে থেকে 20টা বেড রেডি হয়ে যাবে। কিন্তু সবাইকে ওখানে আসতে হবে না, যারা অ্যাকচুয়ালি আইদার টেস্টিং মধ্যে আছে, পজিটিভ হয়ে গেলো, অথবা
যারা সিভিয়ার সিমটম আছে, শুধু ওদেরকে আনতে হবে হসপিটালে, সবাইকে আনতে হবে। সেকেন্ডলি আপনি ওপিডির কথা বললেন, এখন ওপিডি কিছুটা আমরা কমাইতে হবে মানুষকে, এটা ফ্যাক্ট। এটা দিয়ে আমরা কিছু রেগুলেশন করবো এবং আমরা সবাইকে আপিল করবো যেটা নন এসেন্সিয়াল যদি থাকে ট্রিটমেন্ট ইমিডিয়েটলি ওখানে রস করে বের করা উচিত না। তো পাবলিককেও একটু এটা উপরে সচেতন করতে হবে কি আননেসারিলি ওখানে যেটা আমরা অ্যাভয়েড করতে পারি যদি এই মুহূর্তে, তো ওখানে ভিড় না করলেই ভালো। একটা কথা হচ্ছে স্যার, হসপিটালে যে জিডিএস স্টাফ বা নিচের দিকে যারা আছে এদের মধ্যে মনে হয় স্যানিটাইজার, মাস্ক এগুলো প্রপারলি ডিস্ট্রিবিউশন টিভির যেটা আমি জানি, তো এটা একটু কি খোঁজখবর নেবেন আপনারা? হেলথ স্টাফ প্রোটেকশনের ব্যাপারটা, হেলথ ব্যাপারে হেলথ স্টাফ জন্য প্রচুর আমাদের রয়েছে। ধরেন N95 আমাদের মাস্ক ছিল, বিভিন্ন জায়গাতে ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, এখনো স্টকে আছে। 565 ট্রিপল লেয়ার মাস্ক 25,000 মাস্কের থেকে বেশি আছে। তারপরে PPE আছে about 800, এরকম বিভিন্ন আইটেম অলরেডি আছে। এখন ন্যাচুরালি প্রয়োজন ভিত্তিক পাচ্ছে যারা এই আইসোলেশন বেডের মধ্যে কাজ করবে, ওদেরকে তো নিশ্চয়ই এগুলো ব্যবহার করতেই হবে। আর অন্যান্য যারা আছেন যারা নর্মাল ডিউটি করে ওদেরকে এমনি এগুলো লাগানোর দরকার নেই, তাকে প্রয়োজন ভিত্তিক করে করবে। আইসোলেশনের জন্য কি কোনো স্পেশালিস্ট ডাক্তারের কোনো টিম করা হয়েছে কিনা? কারণ জেনারেল ডিউটি ডক্টর তো দেখবে না, স্পেশাল কোনো টিম করা হয়েছে কিনা যে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এরাই করবে, এরকম কিছু করা হয়েছে কিনা? এটা অলরেডি একটা নোডাল অফিসার অ্যাপয়েন্ট করা আছে এবং ওনাদের একটা লোকগুলো আইডেন্টিফাই করা আছে কি কারা কারা এগুলো ডিউটি করবে। আচ্ছা, 31 মার্চ কটা পর্যন্ত এই লকডাউন থাকবে? 5টা পর্যন্ত, বিকেল 5টা পর্যন্ত। তারপরে দেখে স্থিতি দেখে তখন নির্ণয় করা হবে। নর্থ ইস্টের কোন কোন স্টেটে লকডাউন আছে? এটা তো আপনার কাছ থেকে আমি জিজ্ঞাসা করবো, আপনার থেকে কারা কারা। কিন্তু মণিপুর আছে, অরুণাচল আছে, এগুলো আপনারা দেখতে পারবেন, নাগাল্যান্ড আছে। BM হসপিটালে 100 বেডের ব্যবস্থা আছে, 100 যেটা আপনি বলছিলেন বারবার। GB হসপিটালে 20 বেডের আরেকটা করা হচ্ছে, কালকে তৈরি হয়ে যাবে। আর BM হসপিটালেও 100 বেডের ব্যবস্থা আছে, যে এই ধরনের পেশেন্ট আসলে এখানে এডমিট করে তাদের চিকিৎসা করা হবে। আর যেটা বলছি মানে কোয়ারেন্টাইন করা হবে বা আইসোলেশনে রাখা হবে, সেগুলো তার জন্য আলাদা শিপার্ড হোক, আরও বিভিন্ন জায়গাতে আমরা ব্যবস্থা করেছি। তার সঙ্গে সঙ্গে আজকে এখন তার অ্যাসেসমেন্ট করে নেওয়া হবে। আমি আগেই বলেছি যে গেস্ট হাউস আর বিভিন্ন জায়গাতে ব্যবস্থা করা হচ্ছে। ত্রিপুরাতে যতগুলো হোটেল আছে তার সঙ্গে সম্পর্ক করা হবে। হোটেলগুলোর সঙ্গে হোটেলের রুমগুলো যাতে কর্পোরেশন নিট অ্যান্ড ক্লিন করে রাখা হয়, আইসোলেশনে রাখার জন্য বা কোয়ারেন্টাইন করার জন্য হোটেলগুলি সবচেয়ে বেস্ট ব্যবস্থা। কারণ ওখানে থাকলে একটা রুমে থাকলো অ্যাটাচ ল্যাট্রিন বাথরুম, তার সঙ্গে রুমে টিভি আছে, একটু দেখতে পারলো। এখন কি হয়, আইসোলেশনে কোনো রুমের মধ্যে রেখে দিল তো জেলের মধ্যে হয়ে যায়, না টিভি কোনো কিছু আছে, কোনো মানে মানসিকভাবে আরও ভেঙে পড়ে। হয়তো বা তার করোনা ভাইরাস তো এখনও ত্রিপুরাতে পজিটিভ পাওয়া যায়নি। তার জন্য সরকার সেই দিকে কালকে থেকে পদক্ষেপ নিয়ে নেবে যে হোটেলগুলোকে আমরা কভার করে নেব, তার মধ্যে রেখে দেবো। তো রুমে থাকলো তো সে 10 দিন 15 দিন যদি থাকেও 14 ডেজ, তো সে সুস্থভাবে থাকতে হবে, মানসিকভাবে ঠিক থাকবে, আর তার এন্টারটেইন করার জন্য, সময় কাটানোর জন্য একটা ব্যবস্থা থাকবে। হোম ডেলিভারি যে খাওয়াটা সেটা কেমন? ও তো বললাম না, খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশন নেই। রেস্ট্রিকশন মূলত পাবলিক ট্রান্সপোর্টেশন আর বাড়ি থেকে না বেরোয়া আর বাড়িতে থাকা, এটাই। বাকি সব তো এমনিতে ত্রিপুরা সরকার আগেই করে দিয়েছে, বর্ডার সিল করে দিয়েছে, ইন্টারস্টেট বাস বন্ধ করে দিয়েছে, ট্রেন বন্ধ হয়ে গেছে। তো ইন্টার স্টেটের মধ্যে যেটা রয়েছে সেটাকে আজকে কালকে 2টা থেকে রেস্ট্রিক্টেড করা হচ্ছে। প্রয়োজন ছাড়া যেন কেউ বাড়িতে না আসে। একটা রিকোয়েস্ট হলো যে এখন তো মাননীয় যে কোনো মন্ত্রী ইভিনিং এ ব্রিফিং করবেনই বা অথবা অথরিটিস আছে করবেন, কিন্তু এছাড়া ডিপার্টমেন্টের অন্য কেউ যাতে মিডিয়াকে বা কাউকে কিছু না বলে, কারণ এই কারণেই বিভিন্ন নিউজ উল্টাপাল্টা হচ্ছে। এখন 4-5 জন যাকে ফোন করছে সে বলছে এটা হয়েছে ওখানে পজিটিভ পাওয়া গেছে, আসলে ছড়াচ্ছে ওরাই, ডিপার্টমেন্টের লোকে। কিন্তু আমি আপনাদেরকে বলি, যখন আমি
কালকে জনতার কার্ফিউ থাকাকালীন আমি 2 বার ব্রিফ দিয়েছি, ডেকে সময় সবাইকে তো ডাকবো না, একজনকে ডেকে এনে দিয়ে দিয়েছি বা রেকর্ডিং করে ছেড়ে দিয়েছি। আজকে আমি বসলাম, তার আগে 21 তারিখে আমি বসেছি। তো আমি যখন খুদ কন্টিনিউ বসছি, আমি আপনাদের মাধ্যমে ত্রিপুরাবাসীকে বলবো, আপনারা যাকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন, যাকে দায়িত্ব দিয়েছেন, সে কি বলছে তার দিকে যান। আমি দেখেছি, আমি প্রেস কনফারেন্স করে 21 তারিখ বলেছি যে যারা প্রায়োরিটি হাউসহোল্ড আছে বা বিপিএল আছে বা অন্তোদয় আছে, তাদের সমস্ত ব্যবস্থা করা হবে, তার জন্য অ্যাসেসমেন্ট করা হচ্ছে। কিন্তু আমার মূল বিরোধী পার্টি কালকে বিশেষ প্রেস কনফারেন্স ডেকে বসে আছে যে তাদের জন্য ব্যবস্থা করতে হবে। তার মানে কি, মুখ্যমন্ত্রী কি বলেছে সে দেখেইনি, বলেই, তার কাছে যায়নি। আর যদি যে থাকে তারপরে প্রেস কনফারেন্স করেছে, সেটা লজ্জাস্পদ। আমি আজকেও হাউসে বলেছি, আজকের দিনে সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করা, নাকি রাজনৈতিক লাফা লোকসান অঙ্ক করা। আজকে তো প্রথম তো জীবন বাঁচে, ত্রিপুরা মানুষ যাতে কেউ করোনা ভাইরাসের শিকার না হয়, সেটা আমার প্রধান লক্ষ্য। সেটা করার জন্য যা যা করার আমরা করব। আমাদের কাছে যা সাধন রয়েছে তার মধ্যে, আর ত্রিপুরাবাসী জানা উচিত যে ত্রিপুরার ইকোনমিক স্থিতি কি আছে, ত্রিপুরার কাছে সাধন কত আছে, ত্রিপুরাতে হসপিটাল কি আছে, প্রত্যেক মানুষ জানে। আমাদের কাছে পিএসসি কটা আছে, সিএসসি কটা আছে, কিভাবে আমাদের কতজন ডাক্তার আছে, সবাই জানে। এমন না, প্রত্যেক গ্রামবাসী পর্যন্ত জানে। তো জানা, তার জন্য বলছি, বাস একটাই বুদ্ধি, তার মধ্যে বেস্ট যেটা দেখেছি আমি, কালকে উদাহরণ আমি দিয়েছি যে সাউথ কোরিয়া ও ইটালি একসঙ্গে শুরু হয়েছিল করোনা ভাইরাসের প্রকোপ, আর সাউথ কোরিয়া বেশি ছিল, কিন্তু সাউথ কোরিয়া যেভাবে স্ট্রিক্টলি এটাকে এই যে লকডাউন করে সেটাকে বন্ধ করতে সক্ষম হয়েছে, আজকের দিনে সাউথ কোরিয়া কমপ্লিটলি নিজেকে কন্ট্রোল করে নিয়েছে, অথচ ইটালি করতে পারে। তো ঠিক আমরা ওই প্যাটার্নটাকে ফলো করছি। এটার মূল ওষুধ হচ্ছে যে বাড়িতে থাকা, আইসোলেশনে থাকা, और সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, নিট অ্যান্ড ক্লিন থাকা। বাস কতটা করলে ত্রিপুরাকে এই মহামারী থেকে মুক্ত রাখা। ধন্যবাদ।